হ্যাঁ, আমরা আজকে পড়ার ইয়েটা দেখি। মডিউল এর সিলেবাসে কি কি আছে। আর সবাই একটু খেয়াল রাখবেন, আমি তো শীটগুলো ওইভাবে তৈরি করাই আছে। এবং আরেকটা কথা হলো যে আমরা 98 এর আমরা দুইভাবে পড়তে পারি। দুইভাবে পড়তে পারি মানে আপনার আপনার এটা ফলো করবেন। একটা হলো শীটের মধ্যে এই জায়গায় দুইটা বিষয়, যে এই শীটগুলো তৈরি করা হয়েছে আপনার সকল বিষয় নিয়ে। যেমন আপনার 97তম পরীক্ষায় যেগুলো আসবে, 98তম পরীক্ষায় ওগুলো কি আসবে, ওগুলো দেখা যায় 15% বা 10% আসে, প্রশ্ন রিপিট হয়। সেই ক্ষেত্রে এই শিটগুলো তো তৈরি করা হচ্ছে সকলের জন্য, সকল সেশনের জন্য। তখন আমরা যে সাজেশনটা তৈরি করব, ওইটাকে ভিত্তি করে পেজগুলো সেট করে নিয়ে প্রিন্ট করে নেবেন, তখন আপনাদের আর খরচ কম। কারণ আপনার ওই 97তম বিষয়গুলো তো দরকার নেই, সকল বিষয়ে দরকার নেই। এই জায়গায় যেহেতু সকল বিষয় আছে, আপনার সকল বিষয় প্রিন্ট করার দরকার নেই। হয়তো আপনি মোবাইলে রাখতে পারেন, যতটুকু প্রয়োজন অতটুকু প্রিন্ট করবেন, তাহলে আপনাদের খরচ অনেক কমে আসবে। কিন্তু এই বিষয়গুলো সবগুলোই এই জায়গায় যেহেতু আছে, এটা দেখেন। আর একটা কথা হলো, সিলেবাসটা দেখবেন। সিলেবাসটা হচ্ছে মূল। আইবিবির যে মডিউলটা দিছে পড়ার জন্য, 180 পেজ বা 190 পেজের একটা মডিউল ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। ওইটার চেয়ে মূল বিষয় হচ্ছে আপনার সিলেবাসটা। সিলেবাস ধরে কিন্তু কোশ্চেন, মডিউল ধরে কিন্তু কোশ্চেন করা হয় না। সুতরাং সিলেবাসে আমরা কি পড়ছি কি পড়ি নাই, বিগত সালে কি আসছে কি আসে নাই, এই হেডিং আকারে দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন যে এই জিনিসটা আপনি কোনটা পারেন, কোন অঙ্কটা এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। ম্যাটেরিয়াল পরে দেখেন, কিন্তু সিলেবাস যেটা আছে, এই যে সিলেবাসে প্রত্যেকটা মডিউলের আগে, নোটের আগে এভাবে একটা সিলেবাস দেওয়া থাকবে, ওই সিলেবাসটা দেখবেন, তাহলে আপনাদের আরো সহজ হবে। আর আমরা আগামী 2টা মাস র্যান্ডমলি, আমরা যদি একেবারে সবাই একসাথে এই যুদ্ধে অংশগ্রহণ করে সবাই সবার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করি, ইনশাল্লাহ এই জায়গায় একটা ভালো কিছু আসবে। গত ইয়ার থেকে আরো ভালো কিছু আসবে। তবে কিছু বেসিক জিনিস ওই জায়গায় আহ এই নোটগুলোতে দেওয়া আছে, যেগুলো হয়তো সিটের মধ্যে ওইভাবে দেওয়া নেই। কারণ এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে কাস্টমারের সাথে, বড় স্যারদের সাথে, ম্যানেজারদের সাথে, অধীনস্থদের সাথে কথা বলতে গেলে সমস্যা হয়ে যাবে, আপনাকে আটকাই ফেলবে, পরে বলবে যে আপনি এই লেভেলে এসে এই জিনিসগুলো জানেন না। সেই জিনিসগুলো কিছু প্রাইমারি লেভেলের নলেজ গুলো এই জায়গায় দেওয়া আছে, পড়লে বুঝতে পারবেন। তারপর আমরা একটু থিওরি দেখি। তবে স্পেসিফিক্যালি অঙ্কগুলো আমরা দেখব প্রত্যেকটা মডিউলে। শুরুতে কিছু থিওরিও পড়ব, সাথে সাথে আহ অঙ্কগুলোর সাথে সাথে কিছু থিওরি আমরা দেখব, যেটা যেটা ইম্পর্টেন্ট থিওরি আছে এভাবে আমরা পড়বো, না হলে হয়তো। আর আমাদের আরেকটা সমস্যা হলো, সেকেন্ড পার্টের ক্ষেত্রে যে টাইমটা খুব কম পাওয়া যায়। সার্কুলার পরীক্ষার রেজাল্ট হয়, রেজাল্ট হওয়ার পরে টাইমটা খুব 2 মাস 3 মাস বা 2.5 মাস পাওয়া যায়। যারা জিএবিবি দিবে তারা তো প্রাইমারি ভাবেই দিবে, তাদের ক্লাস বা পড়ালেখার টাইমটা বেশি পায়। কারণ আপনি জানেন না পাশ করবেন না ফেল করবেন, পাশ করে গেলেন তারপর 2 মাসের ভিতরে পরীক্ষা। এই জন্য ওই যে দ্বিতীয় পার্টে ফেলের সংখ্যাটা একটু বেশি থাকে। দেখি আমাদের একটা কোশ্চেন আজকে, যেহেতু আমাদের সূচনা ক্লাস, আমাদের একটা কোশ্চেন পড়া উচিত। তার আগে সিলেবাসটাও দেখে রাখবেন। এটা হচ্ছে মডিউল এ, ইন্ট্রোডাকশন অফ লোনস এন্ড অ্যাডভান্স। আপনার লোন এর অ্যাডভান্সের সূচনাটা দেখবো আর কি মডিউলে। লোন এবং অ্যাডভান্সটা কি আছে, বিভিন্ন ক্যাটাগরির লোন আছে। আমরা পার্সোনাল লোন বা কিছু কিছু হয়তো জানি, কিন্তু লোনের যে কত ক্যাটাগরি, অনেক নামে অনেক ধরনের আছে, এই প্রকারভেদ গুলো আমরা এই জায়গায় দেখবো। আচ্ছা দেখি, একটা কোশ্চেন সেট করা হয়েছে প্রথম। এই কোশ্চেনটা আসে, হোয়াট ইজ লোন, অ্যাডভান্স, ক্রেডিট এন্ড ইনভেস্টমেন্ট, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। এখন আমাদের ব্যাংকিং দ্বারায় সাধারণত দুই ধরনের ব্যাংকিং ব্যবস্থা আছে। একটা হচ্ছে কনভেনশনাল ব্যাংক, একটা হচ্ছে নন কনভেনশনাল, অর্থাৎ ইসলামী শরিয়া বেসড ব্যাংকিং। 10টা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক আছে। সর্বশেষ মনে হয় স্ট্যান্ডার্ড ব্যাংক কনভেনশনাল থেকে শরিয়া ভিত্তিতে আসছে। আর অনেকগুলো কনভেনশনাল ব্যাংকে কি আছে, ইসলামিক উইন্ডো আছে। আর কনভেনশনাল ব্যাংকের থেকে ইসলামী ব্যাংকিং দ্বারা, যদিও বর্তমানে ইসলামী ব্যাংকিং দ্বারার বিরুদ্ধে একটা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা
বা কিছু বাস্তব হতে পারে। নানা কারণে ইসলামী ব্যাংকিং এই যে ক্যাশ ফ্লো সিস্টেমের সমস্যা হচ্ছে, বা বিভিন্ন ধরনের আমানত উঠে যাচ্ছে। তবে একটা সময় কিন্তু বাংলাদেশে এই ইসলামী ব্যাংক বা ইসলামী ধারার ব্যাংকগুলো বেশ ভালো পজিশনে ছিল। এখনো বাংলাদেশের মোট ইসলামী যত ধরনের ব্যাংকিং সেবা আছে তার প্রায় 25 থেকে 35 পর্যন্ত আহ, এই 10টা ইসলামী ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে এখনো। আহ, যেমন রেমিটেন্স আহরণের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের অগ্রণী ভূমিকা আছে। একটা সময় ছিল সোনালী ব্যাংক হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাংক আমাদের দেশে। তার চেয়েও প্রায় 10 থেকে 15 হাজার কোটি টাকা বেশি ছিল, ডিপোজিট ছিল ইসলামী ব্যাংকের, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। তারপর বিভিন্ন কারণ বা যাই যে হোক, গুজব হোক, বিভিন্ন কারণে এটা এখন কিছুটা স্লট গতি আছে। তারপরেও মূল ব্যাংকিং এর ক্ষেত্রে প্রায় 25% ব্যাংকিং বা 30% ব্যাংকিং এখন এই ইসলামী ধারার ব্যাংকিং বা ইসলামিক উইন্ডো ধরনের ব্যাংকিং এর ক্ষেত্রে জড়িত আছে। এই জায়গায় সুবিধাটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের দুইটা সুবিধা আছে। মূল সুবিধাটা হচ্ছে আমরা জানি যে সিএলআর আর এসআরআর, সিআরআর আর এসএলআর এর একটা সুবিধা আছে এই জায়গায় ইনভেস্টমেন্টের 92%, আর হচ্ছে 87.5%। মোট ডিপোজিটের 87.5% ইনভেস্টমেন্ট করতে পারবে কারা? কনভেনশনাল ব্যাংক। আর ইসলামী ব্যাংকগুলো পারবে 92%, যেটাকে আমরা ইসলামী ব্যাংকিং এর ভাষায় বলি আইডি রেশিও। আর যারা কনভেনশনাল ব্যাংক আছে তারা বলবে লোন ডিপোজিট রেশিও, যেটা হবে এটাকে বলা হবে। এভাবে চিহ্নিত করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় এর ক্ষেত্রে একটা বাধা ছিল যে ক্রেডিট বলা যাবে ইনভেস্টমেন্টকে। ইসলামী ব্যাংক যে ইনভেস্টমেন্ট গুলো করে বা লোন দিয়ে থাকে এটার ক্রেডিট বলা যাবে। তখন এটার একটা পারিভাষিক একটা শব্দ বা নির্বাচন করা হয়েছে ইনভেস্টমেন্ট। আর ইনভেস্টমেন্ট কি জিনিস? ইনভেস্টমেন্টটা হচ্ছে এমন একটা জিনিস যে জায়গা থেকে আপনি কোনো কিছু থেকে যে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, সে জায়গায় আর্থিক হতে পারে, অনার্থিক হতে পারে, বিভিন্নভাবে সুবিধা পাওয়া যাবে। তবে যেহেতু আমরা এই ইনভেস্টমেন্টের এই সেকশনে ক্রেডিট অপারেশনে আমরা আর্থিক দিকটাই দেখবো, সেই ক্ষেত্রে এই জায়গায় ইনভেস্টমেন্টের বিষয়টা হচ্ছে আপনার ব্যবসা করে যদি আপনার যে মূলধন ব্যবহার করবেন, এই মূলধনের থেকে যদি আপনার আর সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যদি একটা অংশ থাকে, তখন বৈধ ব্যবসা, অবৈধ কোনো ব্যবসা ইনভেস্টমেন্টের অন্তর্ভুক্ত হবে না। তখন যদি কোনো একটা অংশ আসে তাহলে যারা টাকা পরে দিবে, আর যারা যে প্রতিষ্ঠান টাকা সরবরাহ করবে, মূলধন সরবরাহ করবে, আর যার মেধা শ্রমের ভিত্তিতে এই ব্যবসায় কার্যক্রমটা পরিচালিত হবে, তাদের এই অংশটা, প্রফিটের অংশটা ভাগাভাগি হবে। যেটা অনেকটা ওই যে আমাদের ইসলামী ব্যাংকিং সিস্টেমে বলা হয় মুশারাকা সিস্টেম। যদিও এখন ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে মুশারাকা সিস্টেমে ইনভেস্টমেন্টের পরিমাণটা সবচেয়ে কম, এটা নেই বললেই চলে। এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্টের, অর্থাৎ হচ্ছে আমরা যে কনভেনশনাল ব্যাংক থেকে যদি ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে বলি, তাহলে এই প্রথম পার্থক্যটা, এই ইনভেস্টমেন্ট শব্দটা ব্যবহৃত হবে কোথায়? ইনভেস্টমেন্ট শব্দটা ব্যবহৃত হচ্ছে ইসলামিক ধারার ব্যাংকিং এর ক্ষেত্রে। আর বাকি তিনটা শব্দ যে আছে, বাকি তিনটা শব্দ যে আছে, লোন, অ্যাডভান্স, ক্রেডিট, এই তিনটা ব্যবহার করা হয় সাধারণত কোন ক্ষেত্রে? সাধারণত ব্যবহার করে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে। এখন আমরা তো প্রতিষ্ঠানে আসলে, যে কেউ আসলে আমরা বলি যে লোন নিবেন, বা আমরা লোন সম্পর্কে জানতে চাচ্ছি, আর অ্যাডভান্স সম্পর্কে, তারপরে হচ্ছে ক্রেডিট। আসলে লোন, অ্যাডভান্স, ক্রেডিট, এটা শব্দটা যেরকম ভিন্ন, তার ব্যবহারও ভিন্ন, তার জ্ঞানও ভিন্ন। এই জিনিসটা আমাদের স্পেসিফিক ভাবে এজ এ ব্যাংকার হিসাবে যারা কনভেনশনাল ব্যাংকে আছি, তা আমাদের স্পেসিফিক ভাবে জানতে হবে কোনটাকে আমরা অ্যাডভান্স বলবো, কোনটাকে লোন বলবো, আর কোনটাকে ক্রেডিট বলবো। এই দুটা যদি, এই তিনটাকে যদি এক বলে ফেলি, তাহলে কিন্তু ব্যাংকার হিসাবে আমরা এই প্রাথমিক ধাপেই ব্যর্থ। আচ্ছা, যাই হোক, তারপরে একটু দেখি যে লোনটা কি। An amount in the form of debt given out a financial organization to another firm or individual in exchange for future repayment of the same amount along with the interest over a period.
অর্থাৎ হচ্ছে লোন হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা ঋণ বা এমন একটা বিষয়, যে একটা প্রতিষ্ঠান, স্বীকৃত প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে টাকা গ্রহণ করবে এবং এটা ভবিষ্যতে তা সুদ এবং আসল সহ পরিশোধ করে দিবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো লোন।